হাজার হাজার বছর ধরে উপনিবেশিক ইতিহাসের প্রভাবে আফ্রিকার অনেক অঞ্চল পুরনো ও অপ্রচলিত অবকাঠামোর মধ্যে আটকে ছিল। এই পরিস্থিতিতে চীন কেনিয়ায় উন্নয়নের একটি নতুন ধারা নিয়ে আসে, যেখানে উন্নত প্রযুক্তি ও আধুনিক প্রকৌশল ব্যবহার করে একটি বিশাল রেলওয়ে ব্যবস্থা নির্মাণ করা হয়। উঁচু রেল লাইন এখন বিস্তীর্ণ সাভানার ওপর দিয়ে প্রসারিত হয়েছে। কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট কঠিন ভূখণ্ড অতিক্রম করছে এবং এমন আধুনিক অপারেটিং প্রযুক্তি যা আগে কখনো আফ্রিকায় এত বড় পরিসরে দেখাই যায়নি। এই স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে নির্মাণ শেষ করতে কয়েক বছরের মধ্যেই হাজার হাজার শ্রমিক, ভারী যন্ত্রপাতি এবং বিলিয়ন ডলারের বিনিয়োগ একত্রিত করা হয়। এটি একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প যা কেনিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলতে সক্ষম বলে ব্যাপকভাবে মনে করা হয়। তাহলে প্রশ্ন হলো, চীন কিভাবে এই রেলপথ নির্মাণ করলো? কেন তারা আফ্রিকায় এত বড় বিনিয়োগ করতে আগ্রহী হলো? এবং এই বিশাল অবকাঠামো প্রকল্পের পেছনে প্রকৃত উদ্দেশ্য কি? চলুন তা অনুসন্ধান করে খুঁজে বের করি। তবে তার আগে স্বাগতম আপনাকে ভয়েস অফ রিমনের আজকের এপিসোডে। বন্ধুরা, ভয়েস অফ রিমনের আজকের এই এপিসোডটি খুবই ইন্টারেস্টিং এবং চমকপ্রদ হবে, তাই মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের এমন আরও একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দিতে পারে। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করি। চীনের অংশগ্রহণের আগে কেনিয়ায় রেল ব্যবস্থা মূলত ব্রিটিশ উপনিবেশিক শাসনের একটি উত্তরাধিকার ছিল। সময়ের সাথে সাথে এই অবকাঠামো ভেঙে পড়ে এবং ট্রেনগুলো ধীর গতিতে চলত। মোম্বাসা বন্দর থেকে পূর্ব আফ্রিকার অভ্যন্তরে পণ্য পরিবহনের খরচ বিশ্বের সবচেয়ে বেশি খরচের মধ্যে ছিল। এই বিশাল অবকাঠামোগত ঘাটতি দেখে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এর অংশ হিসেবে একটি আধুনিক রেল নেটওয়ার্ক নির্মাণের প্রস্তাব দেয়, যা আফ্রিকার উন্নয়নের চাহিদাকে নিজেদের জন্য একটি কৌশলগত সুযোগে পরিণত করে। 2014 সালে প্রায় $3.8 মিলিয়ন ঋণ নিয়ে নির্মাণ কাজ শুরু করা হয়, যা চায়না এক্সিম ব্যাংক প্রদান করে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের নকশা নির্মাণ এবং প্রযুক্তি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। মাত্র 3 বছরের কম সময়ে 480 কিলোমিটার দীর্ঘ মোম্বাসা নাইরোবি রেল লাইন 2017 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। এতে চীনা লোকোমোটিভ সিগন্যালিং সিস্টেম, প্রযুক্তিগত মান এবং কর্মী প্রশিক্ষণ কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরও চীনের লক্ষ্য ছিল শুধু স্বল্প মেয়াদী লাভ নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশল। ঋণ থেকে কয়েক দশক ধরে আর্থিক লাভ আসে। চীনা কোম্পানিগুলো বিদেশে বড় প্রকল্প পায়, স্টিল, যন্ত্রপাতি এবং রেল প্রযুক্তি রপ্তানি হয়। অন্য কোথাও চীন শুধু একটি রেলপথ নির্মাণ করেনি, তারা অর্থনৈতিক প্রভাব, সরবরাহ শৃঙ্খল এবং ভূরাজনৈতিক উপস্থিতি তৈরি করেছিল বিশ্বের দ্রুততম বহনশীল অঞ্চলের একটিতে। প্রথমে চীনের শীর্ষ প্রকৌশলীরা রেলপথের সামগ্রিক ধারণা তৈরি করেন এবং সরজমিনে ভূখণ্ড জরিপ শুরু করেন। প্রকৌশলী ও পরিকল্পনাবিদরা স্যাটেলাইট ডেটা, আকাশ জরিপ বিমান এবং আধুনিক পরিমাপ যন্ত্র ব্যবহার করে কেনিয়ায় ভূপ্রকৃতি বিশ্লেষণ করেন। তারা এমন একটি পথ নির্ধারণ করেন যা নির্মাণ ব্যয় কমাবে এবং পরিবেশগত প্রভাব কমাবে। শেষ পর্যন্ত তারা 472 কিলোমিটার দীর্ঘ একটি রেললাইন নির্ধারণ করেন, যা মোম্বাসা বন্দর থেকে রাজধানী নাইরোবি পর্যন্ত বিস্তৃত। রুট নির্ধারণের পর পরবর্তী বড় চ্যালেঞ্জ ছিল পুরো নির্মাণ করিডোরের ভূখণ্ড পুনর্গঠন করা। কেনিয়ার বালুকাময় ও অসম ভূখণ্ডে শত শত বুলডোজার এবং গ্রেডিং মেশিন ব্যবহার করে উঁচু অংশ কেটে ফেলা হয় এবং নিচু অংশ ভরাট করা হয়। এই পর্যায়ের লক্ষ্য ছিল একটি স্থিতিশীল ও সমতল পৃষ্ঠ তৈরি করা, যা ভারী নির্মাণ যন্ত্রপাতি ও ভবিষ্যতের রেল ব্যবস্থার ওজন বহন করতে পারবে। প্রতিটি অংশ সাবধানে সমান করা এবং পরীক্ষা করা হয় প্রকৌশলী ও জরিপ দলের তত্ত্বাবধানে। বিশেষজ্ঞরা ক্রমাগত উচ্চতা ও ঢাল পরিমাপ করেন, যাতে রেল লাইন দীর্ঘ দূরত্ব জুড়ে সঠিক মান বজায় রাখতে পারে।
অতিরিক্ত মাটি ও বালু কনভেয়র সিস্টেম ও ভারী ট্র্যাকের মাধ্যমে নির্মাণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। এতে একটি সমতল নির্মাণ ক্ষেত্র তৈরি হয়, যা পরবর্তী কম্প্যাকশন ধাপের জন্য প্রস্তুত হয়। বুলডোজার দিয়ে মাটি সমান করার পরও বালুকাময় মাটি আরও শক্ত করার প্রয়োজন ছিল। প্রকৌশলীরা বুঝতে পারেন যে নিয়ন্ত্রিত পরিমাপে পানি যোগ করলে বালুকণাগুলো আরও শক্তভাবে একত্রিত হবে। পাইপলাইন ও স্প্রে সিস্টেম ব্যবহার করে সমানভাবে পানি ছিটানো হয়, যাতে আর্দ্রতা মাটির গভীরে প্রবেশ করে। এরপর ব্যবহৃত হয় ডাইনামিক কম্প্যাকশন নামের একটি পদ্ধতি, যেখানে কয়েক টন ওজনের একটি ইস্পাত ব্লক ক্রেন দিয়ে বারবার মাটির ওপরে ফেলা হয়। প্রতিটি আঘাত মাটির ভেতরের স্তরগুলোকে শক্তভাবে সংকুচিত করে, ফলে একটি স্থিতিশীল ভিত্তি তৈরি হয়। তারপর ভারী রোলার মেশিন সামনে পিছনে চলতে থাকে, বাতাসের ফাঁক দূর করে এবং বালুকণাগুলোকে আরও শক্তভাবে আটকে দেয়। সূর্যের তাপে শুকিয়ে যাওয়ার পর মাটি এতটাই শক্ত হয়ে যায় যে এটি একটি ক্রেন, কংক্রিট মিক্সার এবং ভারী ট্র্যাকের ওজন বহন করতে পারে। এরপর স্থিতিশীল মাটির ওপর লাল মাটির একটি ভিত্তি স্তর ছড়িয়ে দেওয়া হয়, যা অতিরিক্ত শক্তি যোগ করে। এই স্তর সম্পূর্ণ হওয়ার পর পৃষ্ঠটি এত শক্ত হয়ে যায় যে এটি 40 থেকে 60 টন ওজনের কংক্রিট বিম ও কলাম বহন করতে সক্ষম হয়, যা পরে ভায়াডাক্ট ও উঁচু রেললাইন অংশে স্থাপন করা হয়। শক্ত ভিত্তির ওপর ধীরে ধীরে রেলওয়ে সেতুর বিশাল কংক্রিট স্তম্ভ তৈরি হতে শুরু করে। প্রতিটি স্তম্ভ প্রায় 35 মিটার দূরত্বে স্থাপন করা হয়, উচ্চতা প্রায় 15 মিটার, ওজন প্রায় 90 টন। এই হাজার হাজার কংক্রিট স্তম্ভ পুরো রেলপথ জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, যা আধুনিক রেল ব্যবস্থার মূল কাঠামো তৈরি করে। পরবর্তী ধাপে তৈরি করা হয় প্রিকাস্ট কংক্রিট বক্স গার্ডার, যা স্তম্ভগুলোর মধ্যে সংযোগ তৈরি করে সেতুর ডেক গঠন করে। 30 থেকে 32 মিটার দীর্ঘ স্টিলের সাথে শক্তিশালী কংক্রিট ঢেলে প্রতিটি গার্ডার তৈরি করা হয়। প্রতিটি গার্ডারের ওজন 70 থেকে 100 টনের বেশি। এই বিশাল গার্ডারগুলো নির্মাণস্থলে নিয়ে গিয়ে ক্রেন বা বিশেষ লঞ্চিং গ্রেন্ডিং ব্যবহার করে কয়েক 10 মিটার উচ্চতায় স্থাপন করা হয়। প্রতিটি গার্ডার অত্যন্ত সূক্ষ্মভাবে বসানো হয়, যেখানে ত্রুটির সীমা মাত্র কয়েক মিলিমিটার। গার্ডার বসানোর পর প্রকৌশলীরা তার ভেতরের প্রি স্ট্রেচিং কেবল সিস্টেম স্থাপন করেন। এরপর উচ্চ শক্তির স্টিলের তারগুলো হাইড্রোলিক জ্যাক ব্যবহার করে টান দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। এবং আপনি যদি ভয়েস অফ রিমনের একজন সম্মানিত নতুন অতিথি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভয়েস অফ রিমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভয়েস অফ রিমনের জন্য দোয়া করবেন।